আমার কাছে আছে একটি 1000 টাকার নোট। একজন গার্মেন্টস কর্মী এই নোটটি উপার্জন করতে 3 দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়। 16 বছর পড়াশোনা করে সদ্য চাকরিতে ঢুকেছে যে ছেলেটি, এই নোটটি উপার্জন করতে তাকে খাটতে হবে 2 দিন। এই 1000 টাকা দিয়ে কি কি কেনা যায় শুরু হয়েছে। তবে আকাশ নয়, জিনিসপত্রের দাম দেখে কাঁদছি আমি নিজেও। 1000 টাকায় একটা গার্মেন্টস কর্মীর 3 দিনের উপার্জন এবং একজন শিক্ষিত ছেলের 2 দিনের উপার্জনে আমি যে বাজারটা করলাম, এই বাজারটায় আমি হয়তো আমার 5 জনের পরিবারে টানা 2 দিন চালাতে পারবো। আজকে আমার বাসায় যদি কোনো অতিথি আসে, বিশ্বাস করুন দর্শক, আমি খুশি হব না, আমি হব আতঙ্কিত, কারণ আমার এই সাধ্যের বাজারে টান পড়বে। আর এটাই হইতেছে বাস্তবতা। আপনারা যতই বলেন সংস্কার সংস্কার, যতই যাই করেন না কেন, এই যে বাজারের ঊর্ধ্বগতি, এই যে সব কিছুর দাম বেশি, এখন যেহেতু শীতকালীন সবজি প্রায় শেষের দিকে হয়ে যাবে, তখন কি হবে? আসলে শুধু শীতকালীন সবজির দামটাই কমছে, যার কারণে মানুষ একটু স্বস্তিতে আছে। মাছ মাংস খাওয়া তো দূরের কথা, শুধু শীতকালীন সবজি দিয়েই অনেকের সংসার চলতেছে বর্তমানে। এখন এই পরিস্থিতি থেকে তো বাঁচতে হবে। যতই সংস্কার করেন, যতই যাই করেন না কেন, মানুষের দিন শেষে ভাত মাছ খাইতেই হবে। এই যে এরকম ঊর্ধ্বগতির বাজারে এত জিনিসপত্রের দামে, যেখানে 1000 টাকার বাজার হয় না, একজন সাংবাদিক সে শুধু রিপোর্টটা তুলে ধরে নাই, পাশাপাশি সে 1000 টাকা বাজার করিয়ে দেখেছে যে কতটুকু বাজার পাওয়া যায় একটা পরিবারের জন্য, 3 জন 5 জন সদস্যের পরিবারের জন্য। এখন এরকম যদি চলতে থাকে, দেশের মধ্যে এত জিনিসপত্রের ঊর্ধ্বগতি যদি হইতে থাকে, আসলে তারা শুল্ক বাড়াইতেছে, এটার ভ্যাট দিতেছে, ওটার ভ্যাট দিতেছে, এগুলার চেয়ে আপনাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত হলো মাঠ পর্যায়ে যে কৃষকরা আছে, যারা ফসল উৎপাদন করে, ধান থেকে শুরু করে যত ধরনের উৎপাদন হয় বাংলাদেশে, সেইগুলার যদি তদারকি করেন যে কৃষকরা আসলে কি চায়, কিভাবে কাজ করলে এই জিনিসের ঊর্ধ্বগতি কমানো যাবে, মাঠ পর্যায়ে যে কাজগুলা, এগুলো করা উচিত। কারণ বাংলাদেশের উর্বর জমি, এই যে বাংলাদেশের জমির যত চাষাবাদ হয়, যত ধরনের ফসলাদি হয়, এতে বাংলাদেশে অভাব থাকারই কথা না, বাংলাদেশে এত জিনিসপত্রের দাম হওয়ার কথা না। যদি মাঠ পর্যায়ে সেইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় এবং এই ফসলগুলা যদি সিন্ডিকেটের মাধ্যমে এই গোডাউন ভর্তি করে না রেখে বাজারে ছাড়া হয়, তাহলে জিনিসপত্রের এত দাম হবে না। এখন প্রত্যেকটা জায়গায় আমি নিজেও দেখছি, আমার এলাকাতেও অনেক গোডাউন, আগে কোনো গোডাউন ছিল না, এখন বিশাল বিশাল ঘর তুলে সেখানে গোডাউন ভর্তি করে জিনিসপত্র রাখা হয় এবং সেইগুলা যখন দাম বৃদ্ধি হয় তখন গিয়ে বিক্রি করা হয়। এই জন্য এই যে ঊর্ধ্বগতি, এগুলো আর কমানো যাইতেছে না। যতই যাই বলেন, যতই সংস্কার করেন না কেন, এই যে সিন্ডিকেট, এই যে মজুত করে রাখা, এই যে জিনিসপত্র, মানে যে কোনো পণ্যই হোক মজুত করে যখন রাখে তখনই অভাব দেখা দেয় বাজারে। যখন অভাব দেখা যায় তখনই জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই যে বাড়ার কারণ, বাংলাদেশে নদী নালার অভাব নাই, পুকুরের অভাব নেই। যদি এগুলা ভালোভাবে সরকারিভাবে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে তদারকি করা হয়, বাংলাদেশে কোনো জিনিসপত্রেরই দাম বাড়ার কথা না। দ্রব্যমূল্যের যদি দাম না কমানো যায়, তাহলে মানুষের স্বস্তি কখনোই আসবে না। নদী নালা খালবিল যেগুলো আছে, এগুলাতে কিভাবে চাষ পদ্ধতি, কৃষি অফিস থেকে সব কিছু যদি তদারকি করা হয় এবং পাশাপাশি কৃষকদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে, পাশাপাশি যারা মজুত করতেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যদি সরকার যায়, তাহলেই হয়তো এই মজুতকারী কমবে এবং দেশের মধ্যে জিনিসপত্রের দামও কমবে। শুধু ভ্যাট বাড়াইয়া বা কর দিয়া এইসব কইরা কখনো এই জিনিসপত্রের দাম কমানো বা মানুষের ভোগান্তি বাড়বে আরও। তো এই জন্য যারা মজুত করতেছে, যারা সিন্ডিকেট আছে, পাশাপাশি কৃষকদের সুযোগ সুবিধা এগুলো বাড়ানো উচিত। তাহলে সরকার পারবে এই দেশের মধ্যে একটা সমানভাবে সব কিছুর দাম আনতে। কারণ এখন শীতকালীন সবজির যে দাম কমছে, কিছুদিন পরে গিয়েই দাম বাড়বে। এমনকি
সামনে রোজা আসতেছে, রোজার মাসেও এত দাম যদি থাকে সব জিনিসের, মানুষের নাগালের বাইরে চলে যায়, তাহলে এই সরকারকে মানুষ এইভাবে পছন্দ করবে না যেভাবে চাইছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।